এপিসোডের শুরুতে আমরা নিলসকে দেখি। সে রিওর কাছে আসে এবং বলে, যদি তুমি আমার কাজে সাহায্য করো আমি চরম কৃতজ্ঞ থাকব। রিও জিজ্ঞেস করে, আচ্ছা কি হয়েছে? নিলস বলে, আমার গ্রাম অবালিতে একটি হান্টিং রিকোয়েস্ট এসেছে। এটি শুধুমাত্র ডি র্যাঙ্কের উপরের অ্যাডভেঞ্চারাররা করতে পারে। আমি গ্রেট টাইটেল বোর্ডে পৌঁছেছি, আর ই তো ই র্যাঙ্কে, কিন্তু তা এখনও যথেষ্ট নয়। তাই অনুগ্রহ করে আমাদের সাথে অস্থায়ী পার্টি গঠন করো। অমন বলে, ওই গ্রামে গবলিন আর স্কেলিটন আক্রমণ চালাচ্ছে, তাই না? রিতো অবাক হয়ে বলে, গবলিন আর স্কেলিটন একসাথে আক্রমণ করে? সাধারণত তারা আলাদা। রিও উত্তেজিত হয়। স্কেলিটনের নাম শুনে তার চোখ চকচক করে, তাই সে কোয়েস্টে যোগ দিতে রাজি হয়। পরবর্তী দৃশ্যে তারা গিল্ড মাস্টারের কাছে যায়। গিল্ড মাস্টার বলে, এই রিকোয়েস্ট প্রথমে কালারিতে পাঠানো হয়েছিল। নিলস উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু তারা এটি সম্পন্ন করতে পারেনি, তাই এখানে পাঠানো হয়েছে। গিল্ড মাস্টার যোগ করে, কালারির 2বার পার্টি চেষ্টা করেছিল, ই র্যাঙ্ক ও ডি র্যাঙ্ক, কেউ সফল হয়নি। ডি র্যাঙ্ক পার্টি ব্যর্থ হয়েছিল কারণ গ্রামবাসীরা সহযোগিতা করেনি। রামুন আশঙ্কা করে, গ্রামবাসীরা কি আমাদের রাগান্বিত করবে? নিউজ আশ্বস্ত করে, না, এমন হবে না, আমার গ্রাম কখনো তা করবে না। গিল্ড মাস্টার বলে, যেহেতু এটি তোমার গ্রাম, তুমি কাজটি ভালোভাবে করতে পারবে। ই তো একজন অসাধারণ প্রিস্ট, সে তোমাকে হিল করবে, আর রিও তোমার সাথে আছে। সাবধান থেকো, আগের ই র্যাঙ্ক পার্টি 30টি স্কেলিটনের মুখোমুখি হয়ে আহত হয়ে ফিরে এসেছিল, তবে আমি আশা করি কেউ আহত হবে না। রিও তখন বলে, হ্যাঁ, যতটুকু সম্ভব আমি করব। পরের দৃশ্যে আমরা দেখি, কিছুদিন ভ্রমণের পর তারা অবশেষে গ্রামে পৌঁছে যায়। নিলস নিজেও অবাক, কারণ সাধারণত এখানে পৌঁছাতে অনেক সময় লাগে। কিন্তু তাদের আগে যে বিপজ্জনক প্রশিক্ষণ হয়েছে, তাই তারা দ্রুত গ্রামে পৌঁছায়। গ্রামের কিছু মানুষ নিলসকে চিনে বলে, অবশেষে অনেক দিন পর দেখা হলো। রিও নিলসের দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছিল গ্রাম তোমাকে বের করেছে, কিন্তু ভুল ছিল। নিলস কিছুটা রেগে জবাব দেয়, তোমার কি মনে হলো আমাকে বের করা হয়েছে? রিও হেসে বলে, তোমার আচরণই এমন, কাউকেই এখানে রাখা সহজ নয়। নিলস চুপ থাকে, তারপর বলে, না, আমাকে বের করা হয়নি, চল মেয়রের কাছে যাই। গ্রামের মেয়র বলন নিলসকে 1 বছর পর দেখে খুব খুশি হয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। বলন জিজ্ঞেস করে, তোমাদের সঙ্গে কে আছে? নিলস উত্তর দেয়, আমন এবং রিও। তাদের বসার পর বলন বলে, অর্থাৎ তোমরা রিকোয়েস্টটি পূরণ করতে এসেছ, আমাদের সঙ্গে কাজ করা ভালো হবে। নিউজ প্রশ্ন করে, অন্য দল কেন সহযোগিতা করে না? বলন জানায়, সবকিছু শুরু হয়েছিল স্কেলিটসের কারণে। তারা ইস্টার্ন জঙ্গলে ছিল, এরপর গোবলিনরা দক্ষিণে বসতি গড়ে। আমরা চাইছিলাম একসঙ্গে হান্ট করতে, কিন্তু প্রথম অ্যাডভেঞ্চারের দল ভুল জায়গায় গিয়েছিল। নিলস জিজ্ঞেস করে, তারা অনেক দূরে গিয়েছিল? বলন উত্তর দেয়, হ্যাঁ, সেখানে রক্তপাত হয়েছে, তাই দ্বিতীয় দলকে গ্রামবাসীরা ভাড়িয়ে দিয়েছিল। আমরা শুধু বলেছিলাম খুব দূরে যাবে না। নিলস, তুমি জানো, গ্রামবাসীরা প্রজন্ম ধরে ওই জায়গায় যেও না বলে আসছে। সবকিছু শুনে নিলস বলে, আহা, এখন বুঝতে পারছি কি ঘটছে। বাকি সবাই কিছুটা বিভ্রান্ত। নিলস জানে তাদের বোঝানো কঠিন, তাই বলে, আমার জানা আছে তোমরা অনেক কিছুই বোঝো না। আমাদের গ্রামে কিছু গোপন রীতি আছে, এখন সব বলতে পারবো না, প্রথমে এল্ডারের অনুমতি নিতে হবে। এই কথা বলার পর সে অনুমতি নিতে চলে যায়। রাতের দৃশ্যে দেখা যায় তারা নিলসের ভাই বোনের পাশে বসে আছে। রিও জানতে পারে, যখন নিলসের ভাই নিলয় 18 বছরের হয়, তখন নিলস বাড়িটি নিলয়ের নামে ছেড়ে নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে চলে যায়। নিলয় বলে, হ্যাঁ, আমার ভাই কখনো ফার্মিং নিয়ে ভাবত না। নিলস আমার বয়সে সবসময় অ্যাডভেঞ্চারের খোঁজে থাকত, তবে আমাদের পিতামাতার মৃত্যুর কারণে আগে যেতে পারেনি। রিও বলে, মানে সে শুধু আমাদের খেয়াল রাখার জন্য এখানে থেমেছিল? দারুণ। নিলয় হেসে বলে, হ্যাঁ, তার মতো বন্ধু না পেলে কেউ হান্টিং কাজটা পুরো করতে পারত না। আগের দল সরাসরি জঙ্গলে চলে গিয়েছিল, কিন্তু নিলস গের দল সরাসরি জঙ্গলে চলে গিয়েছিল। রিও বোঝে কেন গ্রামবাসীরা সহযোগিতা করছে না। নিলস ফিরে এসে বলে, আমার অনুমতি মিলেছে, এখন আমরা হান্ট করতে পারি। সকালে গবলিনদের, তারপর স্কিটসকে দমন করব। এখন আমি তোমাদের গ্রামের গোপন কথাও বলতে পারি, কিন্তু কাউকে বলবে না। সবাই রাজি হয়ে যায়। নিলস জানায়, গ্রামে 2টি বিশেষ জিনিস আছে। প্রথমটি
পূর্বের জঙ্গলের ভেতরে আমাদের গার্ডিয়ান বিউস্ট। ইও অবাক হয়ে বলে, শুনেছিলাম এমন কিছু গ্রামে থাকে, তবে ভাবিনি। রিও উত্তেজিত, আমি তো অসাধারণ কিছু দেখব, সেই গার্ডিয়ান বিউস্ট দেখতে পাব। নিলস বোঝায়, আজ পর্যন্ত শুধু মেয়র ও এল্ডাররা দেখেছে, আমি নিজে দেখিনি। রিও ভাবতে থাকে, হয়তো ইভিল গড সেই বিউস্ট দখল করেছে এবং আক্রমণ করবে, লড়াইয়ে মজা হবে। নিলস দূর থেকে বলে, তুমি কি আবার উল্টোপাল্টা ভাবছো? রিও বলে, না, এটা ঠিক নয়, সব কিছু ছেড়ে দাও, এখন বলো দ্বিতীয় বিশেষ জিনিস কোনটি? নিউজ বলে, দ্বিতীয় বিশেষ জিনিস হলো শাইন। এল্ডার জানিয়েছে সে নিজেই জানাবে, তাই আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই রাত সবাই ঘুমায়। পরের সকালে তারা প্রথমে যেখানে গবলিন দেখেছিল সেখানে যায়। পায়ের ছাপ দেখে ভাবতে থাকে, নিশ্চয়ই এখানে গবলিনদের নেস্ট আছে। রিও লক্ষ্য করে 10টি গবলিন এদিকে আসছে, 5 মিনিটে পৌঁছাবে। সবাই অবাক হয়। তারা পরিকল্পনা করে গবলিনদের হারিয়ে অনুসরণ করবে, তারপর নেস্ট ধ্বংস করবে। গবলিনরা আসছে। রিও জাদু ব্যবহার করে তাদের বরফে পরিণত করে। নীল এগিয়ে গিয়ে আক্রমণ শুরু করে। একজন গবলিনকে ছেড়ে দেয়া হয়, সে ভয়ে নেস্টের দিকে ফিরে যায়। তারা তার পিছনে অনুসরণ করে। এভাবে তারা জানতে পারে গবলিনরা কোথায় থাকে। রিও আবার জাদু ব্যবহার করে গবলিনদের একত্রিত করে। ওয়ান্স এবং আন সব শেষ করে। ছোট গবলিনগুলো হারিয়ে যায়। হঠাৎ গুহা থেকে ভারী আওয়াজ। এক গবলিন জেনারেল আক্রমণ করতে চায়। তারা প্রস্তুত নয়, কিন্তু রিও তার জাদু ব্যবহার করে তাকে ধরিয়ে ফেলে। নীল এসে জেনারেলকে শেষ করে। সবাই খুশি হয়, কারণ জেনারেলের ম্যারিস্টোন পাওয়া গেছে। বলন বলে, তোমরা অসাধারণ। পরবর্তী দৃশ্যে তারা গ্রামের উপদেষ্টার কাছে যায়, নাসু। নাসু সবাইকে গবলিনদের হারানোর জন্য প্রশংসা করে। সে গ্রামের এল্ডারও। নাসু তাদের বলে তার পিছু অনুসরণ করতে হবে। নিউজ লক্ষ্য করে নাসুর লাঠিতে কিছু আছে। রিও খুশি হয়, ভাবছে গ্রামের গার্ডিয়ান বিস্টের সঙ্গে লড়াই করতে হবে। গ্রাম থেকে বের হয়ে রিও দাদিমার কাছে এসে বলে, আপনার লাঠিতে এই জিনিসটা আছে, তাই না? এটা কি আর্থমাদার গডেসের ক্রেস্ট নয়? দাদিমা হেসে বললেন, হ্যাঁ, তুমি তো বেশ জানো। রিও একটু বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, এটা আসলে কি? তখন ইও বোঝাতে শুরু করল, লাইটের গডেস আর আর্থমাদার গডেস দুজনই প্যান্থিয়ন অফ 7-এর অংশ ছিলেন, কিন্তু সময়ের সাথে অনেক কিছু বদলে গেছে। দাদিমা যোগ করলেন, এখন মানুষ ভাবে শুধু গডেস অব লাইটকেই উপাসনা করা হয়, বাকি 6 জন ধীরে ধীরে বিস্মৃত হয়েছে। তবে এই গ্রামের এল্ডাররা প্রজন্ম ধরে আর্থমাদার গডেসের উপাসনা করে আসছেন। রিও ভাবল, তারপর জিজ্ঞেস করল, তার মানে আপনি লাইট এলিমেন্টাল হিলিং ম্যাজিক ব্যবহার করতে পারেন না? দাদিমা মৃদু হেসে বললেন, হিলিং ম্যাজিক পারি, তবে লাইট টেম্পলের মতো নয়। তোমাদের ইনক্যান্টেশন লাগে, কিন্তু আমরা যারা আর্থমাদার গডেসের সেবা করি, আমাদের কখনোই তার দরকার হয় না। এরপর তারা বিস্ট গার্ডিয়ানের কাছে যায় 4টি হান্টিং রিকোয়েস্ট পূরণ করতে। রিও ভেবেছিল গার্ডিয়ানের সাথে তার লড়াই হবে, তাই সে উত্তেজিত ছিল, কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটল না। গার্ডিয়ানটি ছিল একজন ফ্যানার, এবং তাকে কোনো দুষ্ট দেবতা অধিকার করে রাখেনি। এতে রিও একটু হতাশ হল, কারণ লড়াইয়ের সুযোগ থাকল না। হঠাৎ গার্ডিয়ান রিওর দিকে তাকিয়ে বলল, আমার নাম ক্যাসিন। তারপর জিজ্ঞেস করল, তুমি তো একজন ওয়াটার ম্যাজিশিয়ান, তাই না? তোমাকে কি বলে ডাকবো? রিও নিজের নাম জানিয়ে দিল। এতে এল্ডার ভীষণ অবাক হলেন, কারণ আগে কখনো গার্ডিয়ান বিস্ট কাউকে নিজের নাম বলেনি। ক্যাসিন ব্যাখ্যা করল, আমার নাম উচ্চারণ করা কঠিন, তাই কাউকে বলিনি, কিন্তু এই ওয়াটার ম্যাজিশিয়ান রিওকে না বললে সেটা রূঢ় হতো। রিও অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? ক্যাসিন শান্তভাবে বলল, আমি ফেদের আত্মীয় স্বরূপ, তোমার উপস্থিতি আমার জন্য বড় বিষয়। রিও বিস্মিত হয়ে বলল, সায়রাও বলেছিল ফেরি কিং নাকি আমাকে পছন্দ করেছিল। জানি না কেন ফেরা আমাকে এত পছন্দ করে। হেসে সে বলল, তুমি আমার সাথে দেখা করে খুশি হয়েছ জেনে ভালো লাগলো। কাসিন মাথা নেড়ে উত্তর দিল, ধন্যবাদ তো আমারই দেওয়া উচিত। তুমি সামনে এসেছ, এটাই সৌভাগ্য। তোমাকে দেখে মনে হচ্ছে আমি আরও অনেক দিন বাঁচব। তারপর কাসিন দাদি মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি সত্যিই অসাধারণ একজন অতিথি নিয়ে এসেছ। এ কথা শুনে দাদিমা হতবাক হয়ে যান, আর বাকিরাও
অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। তখন কায়োসিন হান্ট সম্পর্কে বোঝাতে শুরু করে। সে জানায় শাইনের সামনে মোট 30টা স্কেলিটন আছে, আর ভেতরে রয়েছে তার চেয়েও ভয়ঙ্কর একটি অত্যন্ত শক্তিশালী স্কেলিটন। এতক্ষণ সে তাদের শাইনের ভেতরেই আটকে রেখেছে, কিন্তু ওই শক্তিশালীটাকে বেশিক্ষণ ধরে রাখা সম্ভব নয়। তাই সবাই মিলে 30টা স্কেলিটনকে হারালে সে শক্তিশালীটাকে ছেড়ে দেবে। পরের দৃশ্যে সবাই শাইনের ভেতরে ঢোকে। ইও তার পিউরিফাই শক্তি ব্যবহার করে একে একে স্কেলিটনগুলোকে পবিত্র করে ধ্বংস করতে থাকে। এরপর সামনে আসে সেই ভয়ঙ্কর শক্তিশালী স্কেলিটন, একটি বিশাল আর্ক স্কেলিটন, যে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল। রিও সঙ্গে সঙ্গে নিজের শক্তি ব্যবহার করে আও ও নিলসের অস্ত্রগুলোকে বরফের হাতুড়িতে রূপান্তর করে দেয়। তারপর গার্ডিয়ান বিস্টকে সংকেত পাঠায়, ওকে পুরোপুরি ছেড়ে দাও। মুক্ত হয়েই স্কেলিটনটি তাদের দিকে ছুটে আসে, কিন্তু রিও মাটিকে বরফে পরিণত করে দেয়। পা রাখতেই স্কেলিটনটি পিছতে পড়ে যায়। সুযোগ বুঝে আও ও নিলস আক্রমণ শুরু করে, তবু পুরো কাজ শেষ হয় না। রিও শান্তভাবে বলে, চিন্তা করো না, ও এখান থেকে পালাতে পারবে না, আমার বরফে বারবার পিছলেই পড়বে। ঠিক তাই হয়। স্কেলিটনটি যতবারই উঠতে চায় ততবারই পিছলে যায়। অবশেষে সুযোগ পেয়ে নিলস চূড়ান্ত আঘাতে তাকে সম্পূর্ণভাবে শেষ করে দেয়। এরপর সবাই শাইনের গভীরে এগিয়ে যায়। দাদিমা ধীর স্বরে বলেন, আমি কখনো এত ভেতরে আসিনি। সামনে একটি মূর্তি দেখা যায়, যার একটি অংশ ভাঙা। মূর্তিটি দেখে দাদিমা স্মৃতিচারণ করে বলেন, গ্রামের শেষ পুরোহিত একবার বলেছিলেন শাইনের ভেতরে এক উজ্জ্বল রত্ন ছিল। একদিন সেটি অন্ধকার হয়ে বিস্ফোরিত হয়। গার্ডিয়ান বিস্টও তার গুহায় অদ্ভুত শক্তির প্রবাহ অনুভব করেছিল। তখন থেকেই তার সন্দেহ, এই শাইনই হয়তো সেই শক্তির উৎস। তিনি আরও জানান, তাদের গ্রামে বহুবার গোবলিনদের আক্রমণ হয়েছে। এ কথা শুনে রিওর মনে সন্দেহ জাগে, নিলসের বাবা মায়ের মৃত্যুর পেছনেও কি এই রহস্য জড়িত? দাদিমা গম্ভীর কণ্ঠে বলেন, আমরা কখনো গোবলিনদের আসল ঘাঁটি খুঁজে পাইনি, কিন্তু তোমরা তাদের খুঁজে বের করে মেরে ফেলেছ। আমার তো মনে হচ্ছে শেনের শক্তির কারণেই ওই গুহার ভেতরে গোবলিনরা স্পন হচ্ছিল। আমি ম্যাজিক ব্যবহার করে গুহাটাই সিল করে দেব, তাহলে আর কখনো ওরা বের হতে পারবে না। এভাবেই তাদের মিশনের সমাপ্তি ঘটে, যে মিশনের উষণের উদ্দেশ্য ছিল গ্রামটাকে রক্ষা করা। কাজ শেষ করে তারা বাড়ির পথে রওনা দেয়, কিন্তু মাঝপথে নিলস রিওকে বলে, আমরা তো 100 দিন ডর্মে কাটিয়ে ফেলেছি, এখন চাইলে নিজেদের জন্য একটা বাড়ি ভাড়া নিতে পারি। আমি আর রাটো ভাড়া নিয়ে থাকতে চাই। আমন আর রিও, তোমরাও আমাদের সঙ্গে যোগ দাও। আমন সঙ্গে সঙ্গেই রাজি হয়, হ্যাঁ আমি অবশ্যই আসব। কিন্তু রিও একটু ভেবে বলে, আমাকে একটু সময় দাও, একটা কাজ শেষ করতে হবে, তারপর সিদ্ধান্ত জানাবো। পরের দৃশ্যে গিল্ড মাস্টার এবেলের সঙ্গে কথা বলেন, ওপেন ফেস্টিভ্যালের সময় উইটনেসে তুমি আমার জায়গা নেবে। সাধারণত ফেলফকে পাঠাই, কিন্তু সে এখন ব্যস্ত, তাই এবার তোমাকেই যেতে হবে। এরপর উইটনেসের একটি অংশ দেখা যায়। 2 জন ছাত্র অথবা গার্ড ট্রেনিং করছে। তাদের লড়াই ছিল বেশ চমৎকার। হঠাৎ একজন এসে তাদের থামিয়ে দেয়। তারা থামলেও মুহূর্তের মধ্যে সে হঠাৎ এক ছাত্রের উপর আক্রমণ করে বসে। আঘাত সরাসরি না লাগলেও খুব কাছ দিয়ে বেরিয়ে যায়। সে বকাঝকা করে বলে, লড়াই শেষ মানে এই নয় যে তুমি গার্ড নামিয়ে দেবে। তারপর সবাইকে ডেকে বলে, কমান্ডার কিছু বলতে চান? সবাই একত্রিত হও। কমান্ডার সামনে এসে বলেন, তোমাদের ট্রেনিং ভালো হয়েছে, অনেক উন্নতি করেছে। যদিও এখনও মাস্ট পরীক্ষায় পাশ করোনি, তবুও অগ্রগতি স্পষ্ট। রাজা নির্দেশ দিয়েছেন, আমি আর লেফটেন্যান্ট কাল উইটনেসে যাচ্ছি। 2 মাস পরে ফিরব। ফিরে এসে তোমাদের আরও উন্নতি দেখতে চাই। সবাই সম্মতি জানায়। যাওয়ার সময় কমান্ডার লোকটিকে বলেন, আজ তুমি বেশ নরম ছিলে। 3rd স্কোয়াড একই ভুল করলে তুমি তাদের পায়ে আঘাত করেছিলে, আজ করলে না। লোকটি জবাব দেয়, কারণ আগেরবার আঘাতের পর তারা অনেক দিন হিলারদের কাছে ছিল, অনেক ট্রেনিং মিস হয়েছিল। কমান্ডার মাথা নেড়ে বলেন, ঠিক আছে, তবে আজ যেভাবে আক্রমণ করলে সেটাও আহত করার জন্য যথেষ্ট ছিল। শেষ পর্যন্ত তুমি তো সেই বিখ্যাত ইনফার্নো ম্যাজিশিয়ান। এতেই বোঝা যায় এই লোকটি সেই ফায়ার ম্যাজিশিয়ান, যার কথা এবেল ও তার সঙ্গীরা আগে আলোচনা করছিল। এভাবেই পর্বটির সমাপ্তি ঘটে। আর তোমরা কি জানো, আমি ভিডিও আপলোড করার পর 24 ঘন্টা পর্যন্ত তোমাদের কমেন্টের আশায় বসে থাকি আর সব কমেন্টের উত্তর দেই, কিন্তু তোমরা কেউ কমেন্টই করো না। আমাদের আজকের এপিসোডের লাইক আমি রাখছি 30টি।
প্লিজ তোমরা সবাই কমপ্লিট করে দিও। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।